প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের লম্বা ছুটির পরে আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। অনেক ছুটি খাওয়া হলো আমাদের। এবার পড়াশোনায় ফিরে আসতে হবে সবাইকে। ক্লাস টেস্ট 12 এটার সলিউশন এখন আলোচনা করব। এটা ছিল দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 19 থেকে 30। আমরা এর আগের ক্লাসে ধারা 1 থেকে 18 পর্যন্ত দেখেছি। সেটা ক্লাস টেস্ট 11 ছিল ঈদের আগেই। এবার আমরা 12 এবং 13 দেখবো আজকে। তাহলেই এসআর অ্যাক্টের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই যে প্রশ্নটা, এইটা একটা ইংরেজি। এই যে ধারা 27 থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। 27, ধারা 27-এর দফা 1, দফা বলতে ক্লজ। এই যে তাহলে উত্তর এখানে ক 87। এই 87 এর মধ্যে আমরা হুবহু এই সেন্টেন্সটা পাবো। কি সেন্টেন্স? রিলিফ এগাইনস্ট either party thereto and persons claiming under them by subsequent title। তো এইটা আমরা যখন 27 ধারাটা পড়বো হুবহু এটা আছে, আমার নোটেও আছে, বিয়ার একটিও আছে। তো এই ধরনের ইংলিশ তুলে দিয়ে আপনাদের আসতে পারে যেটা কোথায় আছে দেখেন। এখানে 27-এর এ বি সি এভাবেও দিতে পারে। যেমন এখানে 27-এর এ, 23-এর এ, 25-এর এ, 12-র এ, এইভাবে কনফিউশন তৈরি করার জন্য অপশনগুলো সেট করা হয়েছে। বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন এরকম আসতে পারে। এরপরে বার অফ শুট ফর বিচ আফটার ডিসমিসাল, অর্থাৎ কোনো মামলা খারিজ হয়ে যাওয়ার পরে আবার মামলা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। এইটা কত ধারার মধ্যে আছে? এইটা আছে 29 ধারায়। এগুলো নোট থেকে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। অর্থ সহ যদি এই ইংরেজিগুলোর অর্থ বুঝে বুঝে পড়েন সেক্ষেত্রে মনে থাকবে বেশি। আর অর্থ যদি না বুঝে ইংরেজিটা মুখস্থ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সম্ভব না মনে রাখা। এমনি ধারা মনে রাখা সম্ভব না, আবার ইংরেজি বাক্য। অতএব মানে ডাবল এখানে ডেঞ্জার, ডাবল ডেঞ্জার মানে দ্বৈত বিপদ। একটা ইংরেজি আবার ধারা ভিত্তিক প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আয়ত্ত করার জন্য আপনাকে অবশ্যই ইংরেজির অর্থটা বুঝতে হবে। না বুঝলে আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেব। তাছাড়া এমসিকিউ এর যে থরো ক্লাসগুলো হয় 29 ধারা পড়ার সময় নিশ্চয়ই আমি এটা বুঝিয়ে দিয়েছি। তারপরের সেন্টেন্স, দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি অবটেন্ড বাই এনি পার্টি দেয়ার টু। এটা বিগত সালের একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হবে 23-এর এ, 23-এর এ তে এটা আছে, মানে দফা কতে 23-এর। আরো একটি ইংরেজি প্রশ্ন, আমি সেন্টেন্স গুলো তুলে দিয়েছি, একই স্টাইলের প্রশ্ন, তাই এই দুইটা আর পড়লাম না, আপনারা পড়বেন। 6 নম্বর প্রশ্নটা পড়ি। 1 জুলাই 2005 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল অবশিষ্ট মূল্য। মনে রাখবেন 1 জুলাই 2005 থেকে কিন্তু এই যে 21 এ এই সেকশনটা কার্যকর হয়। যেহেতু 1 জুলাই 2005 থেকে এটা কার্যকর হয়, এই সেকশনটা বা এই আইনটা কার্যকর হয়, অতএব এই 1 জুলাই 2005 বা তারপর 2রা জুলাই 2005 বা 3রা জুলাই 2005 বা জুলাইয়ের পরের কোনো মাস, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস 2005 সালের, বা ডিসেম্বর মাস 2005 সালের, অথবা পরবর্তী সালের প্রথম মাস জানুয়ারি 2006। তার মানে এই তারিখ থেকে সামনের দিকে ভবিষ্যতের কোনো তারিখ, এক্ষেত্রে যদি মানে তারিখগুলো এরকম হয় যে 1 জুলাই 2005 থেকে পরের তারিখ বা এই তারিখ, তাহলে অবশিষ্ট মূল্য অবশ্যই জমা দিতে হবে। কিন্তু যদি 1 জুলাই 2005-এর আগের তারিখ হয়, যদি 30 জুন 2005 হয়, 30 জুন, 30 জুন নিশ্চয়ই 1 জুলাইয়ের আগের ডেট, তাহলে সেটা অবশিষ্ট মূল্য দেওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ 21 এ ধারার তখন জন্মই হয়নি। 21-এ ধারাটা কার্যকর, জন্ম হয়েছে কিন্তু কার্যকর হয়েছে 1 জুলাই থেকে। যেহেতু কার্যকর হয়নি, তো আমরা ধরে নিতে পারি যে 21-এ ধারা কার্যকারিতা তৈরি না হওয়ার কারণে অবশিষ্ট মূল্য দেওয়ার দরকার নেই। এ ধরনের প্রশ্ন আরো একটা আছে এখানেই।
এর পরের যে ক্লাস টেস্ট সেটাতে আছে 13তে, আমরা একটু পরেই সেটা দেখব। আমরা আগে 12টা শেষ করি। চুক্তি ভঙ্গের জন্য প্রার্থিত প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কোনটি? ব্যক্তিগত প্রতিবন্ধকতা, দেখেন বিষয়বস্তুর বন্দোবস্ত হয়ে আছে জেনেও চুক্তিবদ্ধ হলে, একটা বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে মানে সেটেলমেন্ট হয়ে আছে, এটা আমি জানার পরও যদি নেই, তার মানে এখানে ক্রেতা সাবধান নীতি প্রযোজ্য হচ্ছে। আমি কোনো কিছু কিনলে অবশ্যই আমাকে কি করতে হবে, দেখে নিতে হবে সেটা সঠিক কিনা, ভালো কিনা, বা সেটা যদি কোনো এক্সপায়ারি ডেট থাকে, কোনো ঔষধ হয় বা কোনো প্রোডাক্ট হয়, নিশ্চয়ই আমাকে এক্সপায়ারি ডেট আমাকে দেখে নিতে হবে। তো এইভাবে যদি দেখে নিই তাহলে সেটা ক্রেতা সাবধান নীতি মেনে চলা হলো। যদি দেখি একটা জিনিস ভুল বা ফল্ট, তাহলে আমি সেটা নিব না। আর যদি দেখি যে এটা সঠিক তাহলে নিব, মানে দেখে শুনে বুঝে নিতে হবে, এটাকেই ক্রেতা সাবধান নীতি বলে। তো আমি যদি ক্রেতা সাবধান না হয়ে কোনো কিছু নিই, তাহলে এটা হলো বোকামি, আর বোকামি হলে এটা একটা ব্যক্তিগত প্রতিবন্ধকতা। কারণ আপনি কেন ব্যক্তি হিসাবে সতর্ক না, ব্যক্তি হিসাবে সতর্ক থাকতে হবে আদালত বলছে, আমি জানি না, আমি আইন জানি না, এই ধরনের অজুহাত আদালতে চলবে না, আইন সেটা সাপোর্ট করে না। অতএব আপনি আইন না জানেন, আপনাকে আইন জানানোর জন্য যারা আইনজীবী আছে, অ্যাডভোকেট আছে, তাদের শরণাপন্ন হতে হবে পরামর্শ নেওয়ার জন্য। আইন জানি না এই অজুহাত কখনোই চলবে না। পরের প্রশ্ন, একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্ট চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে অবশ্যই বিনিময় মূল্য জমা দেওয়ার প্রয়োজন হয় কেন? এটা নিয়ে কথা বলেছিলাম, আবারও বলে দিই। উত্তর হচ্ছে বাদীর আর্থিক সক্ষমতার নিশ্চয়তা প্রমাণে। তাহলে রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্ট চুক্তি বলবৎ করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন একটা বাড়ি ক্রয় করছেন, বাড়ির মূল্য 50 লক্ষ টাকা, আপনি বাইনা দিয়েছেন 10 লক্ষ টাকা, বাকি 40 লক্ষ টাকা আপনার আছে কিনা, না আপনার সামর্থ্য নাই বাড়ি নেওয়ার মতো এই মুহূর্তে, টাকা আপনার রেডি না, আপনি মামলা করে দিলেন, মামলায় আপনি কি করলেন, জয়যুক্ত হলেন, পরে আদালতকে বলছেন আমাকে কিছুদিন সময় দেন, আমার টাকা ম্যানেজ করতে সময় লাগবে। আদালত এই বিড়ম্বনায় পড়বেন না, এই কারণে 21 এ এই ধারাটার সৃষ্টি। কারণ আপনার টাকা রেডি আছে কিনা, অর্থাৎ আর্থিক সক্ষমতা আপনার আছে কিনা সেটা দেখবে। এটা বাদীর আর্থিক সক্ষমতা, কেন বাদীর? কারণ বাদী তো মামলা করছে চুক্তি প্রবল করার জন্য, মানে জমি বাড়িটা দিতে চাচ্ছে, বাড়িটা নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাদী, কিন্তু যিনি বিক্রেতা অর্থাৎ বাড়ির প্রকৃত মালিক, আগের মালিক, তিনি আর বিক্রি করতে চাচ্ছেন না, হয়তো বা বেশি দাম পাচ্ছেন বা মন পরিবর্তন হয়েছে। কিন্তু যিনি 10 লক্ষ টাকা বায়না দিয়েছেন এবং বায়না নামাটা কি হয়েছে, রেজিস্ট্রি হয়েছে, তো তার তো ক্ষতি হলো, 10 লক্ষ টাকা আটকে গেল। এখন এই 10 লক্ষ টাকা ফেরত দিতে চাইলেই কি সহজে নিবে কেউ? কারণ তার তো আশা ছিল বাড়িটা নেওয়ার, কোনোভাবে নিজের ক্ষতি করে এই টাকাটা সে ম্যানেজ করে দিয়েছে। আর 10 লক্ষ টাকা যদি 2-3 মাস আটকা থাকে তাহলেও তো একটা আর্থিক ক্ষতি। তো এই কারণে দেখেন অপশনগুলা, বিবাদীর সম্মতির নিশ্চয়তা, এখানে বিবাদীর কোনো বিষয়ই না, মামলা করবে বাদী, এখানে বাদীর আর্থিক সক্ষমতা, এখানে সম্মতি তো আছেই, আমি তো বাড়িটা নিতে ইচ্ছুক আছি, ইচ্ছা থাকলে তার হবে না, সামর্থ্যটাই এখানে মেন, সামর্থ্যটাই এখানে আসল বিষয়। আশা করি এটা বুঝতে পেরেছেন কেন ঘ উত্তর হবে। এখন পর্যন্ত কেউ হাত উত্তোলন করেননি, তার মানে আলোচনা বোঝা যাচ্ছে আশা করি। এরপরে এই টাইপের এখানে 9 এবং 10, এই টাইপের প্রশ্ন আমি করেছি। এই টাইপের প্রশ্ন আমি যখন ব্যাংকের প্রস্তুতি নিয়েছিলাম, তো ব্যাংকিং যে কোশ্চিন, সেই ব্যাংকিং কোশ্চিনের প্যাটার্নে প্রশ্নগুলো করেছি, যেখানে রোমান সংখ্যার 1, 2, 3-এ অপশন দেওয়া আছে 3টা, এবং এই 3টা অপশনকে আবার বাকি 4টা অপশনে ক, খ, গ, ঘ এইভাবে কনভার্ট করা হয়েছে। তার মানে এখানে চিন্তা করতে গেলে অপশন কিন্তু 3, 4, 12টা হয়ে যায়। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পেতে পারে। এখন এখানে 3টা অপশন আছে, আবার এই 3টাকে অ্যারেঞ্জমেন্ট করছি আবার বাকি 4টা অপশনে ক, খ, গ, ঘ দিয়ে। তার মানে এখানে 3, 4, 12টি অপশন হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই জটিল হয়, আপনি যদি স্পষ্ট না বুঝতে পারেন, 100% কনফার্ম না হন, তাহলে এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করাই ভালো।
বলা যায় না বার কাউন্সিল যেহেতু জুডিশিয়ারি প্রশ্ন করছে, এই টাইপের অপশন ভিত্তিক প্রশ্ন চলে আসতে পারে। তো এই ধরনের প্রশ্নের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রশ্নটা সেট করা হয়েছে। তো কোন কোন ক্ষেত্রে সোলেটিয়াম পেতে পারে, এখানে প্রশ্নে কিন্তু একটা ট্রিক আছে, মানে ফাঁদ আছে এক কথায়। দেখেন এখানে লেখা আছে বাদী, কোন কোন ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পেতে পারে এটা বলা হয়েছে। তো এখানে তিনটা ক্ষেত্রে সোলেটিয়াম দেওয়া হয়, বাদী বিবাদী উভয় মিলে মোট তিনটি ক্ষেত্রে। তো বাদী কোন কোন ক্ষেত্রে পেতে পারে সেইটা আমরা দেখব। তো এখানে এক নম্বরে বলা হচ্ছে যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে। বাদী যদি অন্যায় সুবিধা পায় তাহলে কি বাদীকে সেটা দেওয়া যায়? দেওয়া যাবে না, কারণ বাদী যদি অন্যায় করে বাদী তো আর ডিগ্রি পাবে না, তাই এটা হবে না, এটা বাদ। তার মানে এক নম্বর রোমান সংখ্যার পয়েন্টটা বাদ হয়ে যাচ্ছে। তারপরে যখন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে, তাহলে যদি বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়ায় সেক্ষেত্রেও কিন্তু, যখন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে এই ক্ষেত্রেও কি করা যায় না, যাওয়া যায় না। আচ্ছা, এই প্রশ্নে কি ভুল আছে নাকি বুঝতে পারছি না আমি। আমি কনফিউজড হয়ে গেছি, আবার একটু পরে বুঝিয়ে দিচ্ছি। কোন কোন ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পেতে পারে? হ্যাঁ, এখানে এবার বুঝতে পেরেছি। সোলেটিয়াম হচ্ছে যখন ডিগ্রি পাবে না, যখন ডিগ্রি পাবে না তার বিপরীতে সান্ত্বনামূলক একটা ক্ষতিপূরণ, এটাকে বলা হয় সোলেটিয়াম। তার মানে কোন কোন ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পেতে পারে, মানে কোন কোন ক্ষেত্রে বাদী ডিগ্রি পাবে না। যদি প্রশ্ন এইভাবে উল্টো করে করি যে কোন কোন ক্ষেত্রে বাদী ডিগ্রি পাবে না, তার মানে সোলেটিয়াম পাবে। কারণ বাদী যখন ডিগ্রি পায় না তখনই বাদীকে সান্ত্বনা সান্ত্বনা হিসেবে কি দেওয়া হয়, সোলেটিয়াম দেওয়া হয়। বাদী ডিগ্রি পেল না, বাদীর মন খারাপ, তো মন যেন খারাপ না হয় সান্ত্বনা দেওয়া স্বরূপ কিছু সোলেটিয়াম ব্যবস্থা করে বিবাদী যেটা দেয়। তার মানে এই প্রশ্নটা যদি আমরা উল্টো করে পড়ি যে কোন কোন ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পেতে পারে বা কোন কোন ক্ষেত্রে বাদী ডিগ্রি পাবে না। তো বাদী কোন কোন ক্ষেত্রে ডিগ্রি পাবে না? এক নম্বর, যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করবে। হ্যাঁ, বাদী যদি অন্যায় সুবিধা পায় তাহলে বাদী অবশ্যই ডিগ্রি পাবে না, তার মানে এক নম্বর পয়েন্ট উত্তরের মধ্যে থাকবে। দুই নম্বর, যখন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। যদি বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়ায় তাহলে ডিগ্রি পাবে না, অতএব কি দিবে, সোলেটিয়াম দিবে। তাহলে এই দুইটা উত্তরই সঠিক। আর তিন নম্বর কি বলছে, যখন বাদী চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদী যদি চুক্তি করে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো তাকে ডিক্রি দিতে হবে, আর ডিক্রি পেলে সোলেটিয়ামের আর দরকার আছে? সোলেটিয়াম তো 10-20 হাজার টাকা দিবে, আর ডিক্রি পেলে পুরো বিষয়বস্তুটাই পেয়ে গেল। তার মানে এখানে দেখেন, নয়ের সঠিক উত্তর হচ্ছে এক আর দুই। তিন নম্বর কিন্তু সঠিক হচ্ছে না। তো এক আর দুই কোন অপশনের মধ্যে আছে? খ এর মধ্যে আছে। দেখেন এটা আমি পড়তে গিয়েই আমার একটু দেখাচ্ছে যে বুঝতে সমস্যা হচ্ছিল, জটিলতা আছে। প্রশ্ন যখন তৈরি করেছিলাম বুঝে শুনেই তৈরি করেছি, আবার পড়তে গিয়ে আমাকে একটু ভাবতে হচ্ছে দ্বিতীয়বার। অতএব আমি আবারও সতর্ক করছি, এই ধরনের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে খুব খুব সতর্ক হয়ে বুঝে শুনে উত্তর করবেন। তাহলে আমি এই যে সবুজ রং দিয়ে দুইটা হাইলাইট করেছি, এক আর দুই, এই দুইটা ডিগ্রি পাবে না, তার মানে সোলেটিয়াম দিতে হবে। আর তিন নম্বরে বাদী যখন চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে তাকে ডিক্রি দিতে হবে, সে তো ক্ষতিগ্রস্ত, আর ডিক্রি পেলে সোলেটিয়ামের আর দরকার নাই। তার মানে এক আর দুই সঠিক, আর খ অপশনের মধ্যে কিন্তু এক আর দুই আছে। তাই এখানে উত্তর খ। 22 ধারা যদি পড়েন তাহলে এটা স্পষ্ট বুঝতে পারবেন। এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, 9 নম্বর প্রশ্ন নিয়ে হাত উত্তোলন করে প্রশ্ন করতে পারেন, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আর যুথি আপু লাইনে আসবেন, আপনার যদি কোনো মানে বুঝতে সমস্যা থাকে এখানে, আপনি লাইনে এসে কথা বলে ক্লিয়ার করে নিতে পারবেন। যুথি আপুর দেরি হচ্ছে, স্যার রনি আপু আসসালামু সম্ভব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? স্যার ভালো আছি স্যার, আসলে আমার ফোনটাতে কি একটা যেন সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ক্লাসের হ্যাঁ। মাঝখানে কোনো একটা ফোন আসলে কাটে দিলে এরপর আমি আর আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পাই না। এই জন্য হুম। আমি ভাবতেছি ক্লাস থেকে বের হয়ে যে আবার ঢুকবো কিনা, কিছু শুনতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? না স্যার, মানে খুবই আস্তে। আমি হেডফোনেও চেষ্টা করতেছি, কোনোভাবে হচ্ছে না। আমি ক্লাসটা থেকে বের হয়ে যে আরেকবার ঢুকি।
আচ্ছা ঠিক আছে, যেটা আপনি কি ওয়াইফাই ব্যবহার করছেন না ডেটা ব্যবহার করছেন? আমি মোবাইল ডাটা ব্যবহার করতেছি। এই কারণে সমস্যাটা হয়েছে। আপনি ক্লাস থেকে বের হয়ে না গিয়েও যেটা করতে পারবেন, ডেটা অফ করে আবার অন করলে হয়তো বা সমাধান হয়ে যেতে পারে। ডেটা অফ করে 2 সেকেন্ড অফ রেখে আবার অন করে ফেলেন, হয়তো বা সমাধান হতে পারে। আর না হলে আপনি আবার চেষ্টা করেন। রাজ্জাক ভাই বলেন। আপুর ওখানে ওই মাইক্রোফোন একটা আছে না, জুমের এই সাইড, ওইটা ক্লোজ হয়ে যায়, তখন ওইটার উপরে চাপ দিলে তখন আবার জোরে কথা শোনা যাবে আর কি, এইটা বলার জন্য আর কি। কারণ আচ্ছা। কেউ কল আহ, দিলে বি- তখন অডিওতে চলে যায়, আর এটা তখন আবার যখন কেটে দেওয়া হয় তখন আচ্ছা, আবার জোরে শোনা তাহলে যাবে। তাহলে এটা ক্লাসের বিরতিতে আপুকে আপনি জানাই দিবেন, এটা ঠিক আছে? আচ্ছা, ক্লাস বোঝা যাচ্ছে? বের হয়ে যাই। আচ্ছা। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্ন, একই ধরনের 9-এর মতোই। এই প্রশ্নটা পড়ি: কোন কোন ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? কোন কোন ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? তাহলে এইটাও কিন্তু আছে 22 ধারাতে। এটাও 22 ধারাতে আছে, যখন বাদীকে অত্যন্ত একই দেখেন অপশন, বা যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, যখন বাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। 9 নম্বরের প্রশ্নটাই জাস্ট উল্টো করেছি। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না মানে ডিক্রি দিবেন না, ডিক্রি না দিলে সোলেটিয়াম দিবেন। তার মানে একই প্রশ্ন, প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা, বিষয়বস্তু একই, উত্তরও একই। তাই এখানে খ উত্তর হচ্ছে 1 আর 2। আর আগেকার মধ্যে এই 9 নম্বরের মতো 10 নম্বরের উত্তরটা হচ্ছে না। কারণ বাদী যদি ক্লেশে জড়ায় তাহলে তো বাদীকে ডিক্রি দিতে হবে। কিন্তু এখানে শেষে কি আছে? প্রদান করবেন না, শেষে আছে না। যেহেতু না আছে, এই যে শেষে আছে না, এই না থাকার কারণেই দুইটার উত্তর সেম হয়ে যাচ্ছে। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তো আপনারা ভেবেচিন্তে উত্তর দিবেন। 11 নম্বর কমন প্রশ্ন, এটা পড়লাম না। 12 নম্বর: an instrument is not settlement under section 3 of the specific relief act 1877 whereby an interest in the property is developed by a or an dash। এখানে সেটেলমেন্টের সাথে সবসময় কিন্তু উইলের একটা কানেকশন আছে। এই লাইনটা আপনারা সেকশন 3-এর মধ্যে হুবহু পাবেন ইংলিশ বেয়ার অ্যাক্টে। তো এখানে ইংলিশ বেয়ার অ্যাক্টটা যদি দেখেন, এখানে বলা আছে উইল নয়। আমার নোটে লেখা আছে উইল নয়, সেটেলমেন্ট কোনো উইল নয়। সেটেলমেন্ট একটা আলাদাই দলিল, বন্দোবস্ত দলিলের মাধ্যমে সেটেলমেন্ট করা হয়। উইলের মতো যদিও, কিন্তু সেটা উইল নয়। যেহেতু উইল নয় তাই এটা উইলের সাথে কানেকশন আছে। সম্ভব হলে একটু ইংলিশ বের একটা পড়লে হুবহু এই আপনারা সেন্টেন্সটা পেয়ে যাবেন 3 ধারার মধ্যে। এর উত্তর গ, ধারা 3 থেকে প্রশ্নটা করা হয়েছে। এই উইল থেকে আরো একটি প্রশ্ন করেছি: এ কোডিসিল ইজ এ সাপ্লিমেন্ট টু এ অর এন। এটা উত্তর হবে উইল। কডিসিল এটাও 3 ধারার মধ্যে, বেয়ার অ্যাক্ট ইংলিশে যদি দেখেন পাবেন। কডিসিলটা হচ্ছে কি, মনে করেন একটা উইল করা হলো, উইল করার পরে যদি এই উইল, কেউ যদি 2020 সালে একটা উইল করে এবং বেঁচে আছেন 2022 সালে, এই উইলের সামান্য যদি পরিবর্তন করতে চান, অথবা এই উইলের সাপ্লিমেন্ট হিসাবে আরো কিছু লাইন যুক্ত করতে চান। মনে করেন একটা উইল উনি 10 পেজের একটা উইল করেছেন, এর সাথে আরো 2 পেজ যুক্ত করতে চাচ্ছেন, আরো কিছু সম্পত্তি যুক্ত করতে চাচ্ছেন, বা সাপ্লিমেন্ট হিসেবে যুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে হবে? কডিসিল আকারে সেটাকে দিতে হবে। তো উইলের এক্সটেনশনকেই আসলে কডিসিল বলা হয়, সাপ্লিমেন্টকে কডিসিল বলা হয়। যেমন আপনারা যদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে প্রথমে একটা খাতা দিবে বাছাই করা। এই খাতাটা শেষ হয়ে গেলে পরে আপনাদের লুজ সিট দেওয়া হবে। তো যদি বলতে চাই যে এই মূল খাতাটাকে উইল যদি বলি, তাহলে পরে যে লুজ সিট গুলো নেওয়া হবে একটার পর একটা, 2-3টা নিলেন আপনারা, এই লুজ সিটই হচ্ছে কোডিসিল বা সাপ্লিমেন্ট। তাহলে উইলেরই একটা অংশ হচ্ছে কোডিসিল, যেটা পরবর্তীতে অ্যাড করা হয় উইলের সাথে। এটাও কিন্তু 3 ধারার ইংলিশ বেয়ার একটা যদি দেখেন, ইংলিশ পার্টটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। অথবা আপনারা গুগল আছে, গুগলে কোডিসিল বলে যদি কোডিসিল মিনিং লিখে দিলেই কিন্তু চলে আসবে যে এ সাপ্লিমেন্ট টু এ উইল, এটা চলে আসবে। যদি আপনারা
গুগলে সার্চ দেন, তো ইন্টারনেট একটু ব্যবহার করেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে এই প্রশ্ন হুবহু 19 ধারা থেকে করা হয়েছে আছে, যেগুলো কমন প্রশ্ন সেগুলো উত্তর দিচ্ছেন আমি। 15, কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়? কোন কোন ক্ষেত্রে সম্ভব নয়? তাহলে এখানে যে চুক্তি আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য, অর্থাৎ ওই যে আমরা দেখেছি কোনো অস্থাবর সম্পত্তি, চাল, গম, এগুলো কেনার জন্য চুক্তি করেছিল, সেগুলো দিতে পারেনি, টাকা দিয়ে সেটা সেটেল করা যাবে, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যাবে, কম্পেনসেশন দিলেই হবে। ওই চালই যে দিতে হবে তা বাধ্য নয় আদালত দিতে। যে চুক্তি এর প্রকৃতির কারণে বাতিলযোগ্য, অর্থাৎ চুক্তি প্রকৃতি এমন যে এই চুক্তি বলবৎ করা যায় না। যে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, কেউ একজন লেখক, কেউ একজন শিল্পী, কেউ একজন অভিনেতা বা অভিনেত্রী, তাকে তা করতে বাধ্য করা যাবে না, কারণ এটা ব্যক্তিগত যোগ্যতা, পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে নির্ভরশীল। তাই এখানে উত্তর সবগুলোই ঘ, 21 ধারা থেকে প্রশ্ন করেছি। চুক্তি প্রবলের ক্ষেত্রে পক্ষগণের অধিকার সমূহ কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে পক্ষ, একটা চুক্তির যেই পক্ষই হোক, 2টা পক্ষ হোক, 10টা পক্ষ হোক, 20টা পক্ষ হোক, একটা চুক্তির অনেক পক্ষ থাকতে পারে। তো প্রতিটা পক্ষের যে অধিকার, সেই অধিকার কিন্তু আদালত কি করে, আইন, আইনে কি বলছে সেটাও দেখে, এবং আইনের বাইরে যে ইকুইটিও কিন্তু চিন্তা করে। ন্যায় বিচারের স্বার্থে ইকুইটিকে ব্যবহার করা হয়, তাহলে এখানে আইন ও ইকুইটি দুইটা মিলিয়েই কিন্তু জাজমেন্ট দেওয়া হয়। তাই উত্তর হবে গ। এটা কিন্তু একটা বেসিক্স প্রশ্ন, বেসিক থেকে কিন্তু এটা করেছি। এখানে ইংলিশ যদি আসে ল অ্যান্ড ইকুইটি, এইভাবে উত্তর হবে ল অ্যান্ড ইকুইটি। আর বাংলা হলে আইন ও ইকুইটি, এইভাবে আসতে পারে। ইকুইটির বাংলা যদি বলি, তাহলে ইকুইটির বাংলা হচ্ছে ন্যায়পরায়ণতা বা ন্যায় বিচার বলতে পারি, তবে ইকুইটি শব্দটাই কিন্তু বহুল প্রচলিত, ইংলিশ বাংলা একই, ইকুইটি বললেই বেশি বোঝা যায়। কোনটি ব্যক্তিগত সংকল্পের উপর নির্ভরশীল? এখানে কিন্তু ব্যক্তিগত যোগ্যতা নয়, ব্যক্তিগত যোগ্যতা এক জিনিস আর সংকল্প এক জিনিস। সংকল্প মানে ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছিল, বিবাহ করতে চেয়েছিলাম, এখন আমার ইচ্ছা নাই বিবাহ করার, ব্রেকআপ হয়ে গেল। তার মানে বিবাহটা একটা সংকল্পের উপর নির্ভরশীল, ইচ্ছা। একটা ছেলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, শেষ পর্যন্ত আর বিয়ে করতে চাচ্ছে না, কারণ জোর করে তো আর বিয়ে করানো যাবে না। কারণ একটা মানুষ যদি বিয়ে করতে না চায়, তাকে কি জোর করে বিয়ে দেওয়া যাবে? যদিও পরিবার অনেক সময় করে, কিন্তু সেটা ব্যক্তিগত ইচ্ছা বা সংকল্পের উপর নির্ভরশীল বিবাহ। এই ধরনের আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তিগত ইচ্ছা বা সংকল্পের উপর নির্ভরশীল। তো এগুলো কিন্তু কখনো কার্যকর করা যায় না। এটা 21 ধারায় আছে হুবহু, এই বিবাহ শব্দটা আমার নোটের 21 ধারার মধ্যে বলেই দেওয়া আছে, উদাহরণস্বরূপ দেওয়াই আছে। আর এখানে যে ছবি আঁকা, আইন গ্রন্থ রচনা, এই ছবি আঁকা, আইন গ্রন্থ রচনা মানে কোনো বই লেখা লেখকের কাজ, ছবি আঁকা কোনো আর্টিস্টের কাজ, চিত্রকরের কাজ, তো যারা পেইন্টার তাদের কাজ। এগুলো কিন্তু যোগ্যতার বিষয়, এগুলো ইচ্ছা না, যোগ্যতার বিষয়। তাহলে যোগ্যতা এবং ইচ্ছা বা সংকল্প, এই দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, এটা গুলিয়ে ফেলবেন না। অনেকে হয়তো এটার উত্তর করেছিলেন ঘ সবগুলো, কিন্তু সবগুলো হবে না, এখানে হবে গ, শুধুমাত্র বিবাহ। এটাও কিন্তু একটা টেকনিক্যালি ফাঁদের মতো প্রশ্ন, যেন অনেকে ঘ উত্তর করে, এই কারণেই এইভাবেই অপশনগুলো সাজানো হয়েছে। 18 নম্বর প্রশ্ন, কয়টি বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সলিটিয়ামের আদেশ দিতে পারেন? এটা অবশ্যই উত্তর হবে খ, 3টি ক্ষেত্রে। বাজারে প্রচলিত অনেক গাইডে 2টি ক্ষেত্রে বলা আছে, কিন্তু আমি আমার নোটে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি এটা 3টি ক্ষেত্রে হবে। বিবাদী পাবে 2টি ক্ষেত্রে, আর বাদী পাবে 1টি ক্ষেত্রে। না, বাদী, বাদী 2টি ক্ষেত্রে পাবে আর বিবাদী 1টি ক্ষেত্রে পাবে। আমার নোটের 22 ধারাটা একটু দেখে নিলে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তারপরেও কারো যদি বুঝতে মানে অসুবিধা হয় বা কনফিউশন থাকে, বাজারের যেহেতু সব, মোটামুটি সব বইয়ে যে করছে তা না, কিছু কিছু বইয়ে 3টি ক্ষেত্র বলেছে, এবং কিছু কিছু বইয়ে কিন্তু অধিকাংশ বইয়ে 2টি ক্ষেত্রে বলা হয়েছে, এবং কিছু কিছু বইয়ে 3টি ক্ষেত্রে করা হয়েছে। তো আমি 3টি ক্ষেত্রের সাথে একমত হয়েছি। আপনাদের যদি মনে হয় আমার ব্যাখ্যাটা সঠিক নয়, তাহলে আপনারা কি করতে পারেন,
দুইটি ক্ষেত্রে উত্তর করতে পারেন, কিন্তু আমি বলবো এটা উত্তর হবে তিনটি ক্ষেত্রে। চুক্তি প্রবলের মামলা খারিজ হলে কোন মোকদ্দমাটি করার সুযোগ নেই? একবার খারিজ হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে আর ক্ষতিপূরণের মামলা করা যাবে না। এটা 29 ধারায় আছে। এটা কমন প্রশ্ন। তারপরে 20 নম্বর প্রশ্নটা কমন প্রশ্ন। 21 নম্বর প্রশ্নটা পড়ি। কোনটি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল? একটু আগেই দেখলাম যে ছবি আঁকা, আইন গ্রন্থ রচনা, থিয়েটারের অভিনয় সবগুলোই ব্যক্তিগত যোগ্যতা। এটা উত্তর কিন্তু সবগুলোই হবে। এটা 21 ধারা থেকে এসেছে। আর 21 ধারায় কি, 21 ধারার বিষয়বস্তু কি, কোন কোন ক্ষেত্রে চুক্তি প্রবল দেওয়া যায় না? 8টি ক্ষেত্রে। 8টি ক্ষেত্রের মধ্যে এটাই হচ্ছে একটা ক্ষেত্র। 22 নম্বর প্রশ্নটা হুবহু কমন বিগত সালের প্রশ্ন, এবং এইটা উদাহরণ থেকে হুবহু দেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্নটা আমার বানানো, এটা একটু পড়ি। এ বি এর সাথে একটি গাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তিতে বিনিময় মূল্য ভুলক্রমে 30 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা লিখিত হয়েছে। কোন ক্ষেত্রে চুক্তিটি বলবৎযোগ্য হতে পারে? গাড়ির দাম 30 লক্ষ টাকা, মুখে মুখে 30 লক্ষই বলা হচ্ছে, কিন্তু চুক্তি করার সময় সেটা ভুলক্রমে একটা শূন্য মিসিং হয়ে গেছে, 3 লক্ষ হয়ে গেছে। তো এটা তো স্বাভাবিকভাবে চুক্তি প্রবল করা যাবে না। তাহলে ভুলক্রমে লিখিত বিনিময় মূল্য অপরিবর্তিত রাখলে, অপরিবর্তিত মানে 3 লক্ষ টাকাতেই সেটা কিনতে চাচ্ছে যিনি ক্রেতা, তাহলে যায় যে গাড়ির মালিক, সে কি বিক্রয় করবে? অবশ্যই করবে না। 87 লক্ষ টাকা লস হবে তার। তারপরে চুক্তিটি সংশোধন করলে, চুক্তিটি সংশোধন করলে সেটা কিভাবে সংশোধন হবে সেটা কিন্তু উল্লেখ নেই, জাস্ট সংশোধনের কথা বলা হয়েছে। খ নম্বর মনে হচ্ছে উত্তর হতে পারে, কিন্তু এটাও হবে না। গ হচ্ছে সংশোধনের ফলে চুক্তিতে যে পরিবর্তন হবে তা উভয় পক্ষ মেনে নিলে। এখন মনে করেন সংশোধন করা হলো, যিনি গাড়িটা ক্রয় করতে চাচ্ছিলেন তিনি 3 লক্ষ টাকাতেই নিতে চাচ্ছেন। 30 লক্ষ করলে তিনি যদি রাজি না হন যে না আমি 30 লক্ষ টাকা নিব না, 3 লক্ষ টাকাতে দিলে দেন, তাহলে যিনি গাড়ির প্রকৃত মালিক, প্রথম মালিক, তিনি তো দিবেন না 30 লক্ষ ছাড়া। তাহলে শুধু সংশোধন হলেই হবে না, উভয় পক্ষ মেনেও নিতে হবে যে পরিবর্তনটা হবে সংশোধনের ফলে। অতএব এটা উত্তর হবে ঘ। গ, 26 ধারা থেকে প্রশ্নটি করা হয়েছে। 24, কত প্রকার ব্যক্তি চুক্তির প্রবলে ডিক্রি পেতে পারে? এইটা 8 প্রকার ব্যক্তি, এটা আছে 23 ধারাতে। এখানে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কোন ধারাটির কার্যকারিতা 1/4/2000 1930 তারিখ হতে আরম্ভ হয়? মানে 1930 সালে কোন সেকশনটা যুক্ত করা হয়? 27 সেকশনটা যুক্ত করা হয় 1930-এ, এবং 21-এ এটা যুক্ত করা হয় 2004-এ, এবং 2005-এর 1 জুলাই সেটা কার্যকর হয়। তো এই ছিল 12 যে ক্লাস টেস্ট সেটা। এরপরে আমরা চলে যাব ক্লাস টেস্ট 13। ক্লাস টেস্ট 13টা এখনই আমি শেয়ার দিয়ে শুরু করে দিচ্ছি। আর 12 নিয়ে কারো যদি প্রশ্ন থাকে এখনই করে ফেলেন, তাহলে 12 নিয়ে আরো কিছু কথাবার্তা হতে পারে। আর 12 নিয়ে কথাবার্তা যদি আর করার দরকার না হয়, তাহলে চলে যাই 13তে। এই তো চলে আসছে 13। 7 নং প্রশ্ন। এখানে এক ভাই বলেছে আমি বুঝতে পারছি না 7 নং, সেইটা মাহবুব মহিউদ্দিন শিবলি ভাই। শিবলি ভাই বলছেন 7 নং প্রশ্ন, এটা 12 না 13? এটা হচ্ছে যে এখন যে আলোচনা হয়েছে 12 নম্বর টেস্টের 7 নম্বর প্রশ্নটা যদি আরেকটু কাইন্ডলি আলোচনা করতেন। চুক্তি ভঙ্গের তাহলে বলে প্রার্থীর প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কোনটি? এখানে 7 নম্বর আলোচনাকালীন ওইটা একটু বলবেন কাইন্ডলি, এরকম, কারণ আমি ওইটা অলরেডি মানে আচ্ছা, স্টপ করে দিয়ে আবার এই যে সময় লস হয়ে গেল। তো যাই হোক, চেষ্টা করবেন মানে দ্রুত ফিডব্যাক দিতে আমাকে। মানে দোকান বন্ধ হয়ে গেলে কিন্তু আর মানে বিক্রয় আর হবে না, এরকম বিষয়টা। আচ্ছা, 7 নম্বর, চুক্তি ভঙ্গের জন্য আর্থিক প্রার্থিত প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কোনটি?
মনে করেন আমার সাথে এরকম একটা বিষয় ঘটেছিল। আমি একটা ঔষধ নিয়েছি বাচ্চা ছোট থাকতে, এক মানে ডমপিরিডিন সিরাপ, মোটিগাট, স্কয়ার কোম্পানির মোটিগাট, ছোট একটা সিরাপ। বাচ্চার বদহজম হচ্ছিল তাই, সম্ভবত 1.5 বছর আগে হবে। তো দেখছি যে সেটার এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে আসছে, 2 মাস আছে। এখন রাত হয়ে গেছে, ওই সময় একটা দোকানে খোলা ছিল, আমি বাধ্য হয়ে ওইটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি ওইটা খুলেছি, পটটা খোলার পরে এইটা ওষুধ খাওয়ানোর জন্য ঢেলেছি, দেখছি ভেতরে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ওষুধটা। 2 মাস যদিও মেয়াদ আছে, কিন্তু আবহাওয়া গরম, ভিতরে গাঢ় হয়ে গেছে অনেকটা, দইয়ের মতন ঘোলাটে হয়ে গেছে অনেকটা, দুধ দুধ কেটে গেলে যেরকম হয়। তো মানে ওটা খাওয়ানো যাবে না, যেহেতু শিশু অবশ্যই খাওয়ানো যাবে না। তাহলে আমি কি করেছি, জাস্ট দেখেছি, কিন্তু যদি ভালো করে দেখতাম সেটা ঠিক আছে কিনা। আমি সচেতন ভাবে কোনো ঔষধ মিনিমাম 1 বছর মেয়াদ না থাকলে নিই না। যেই ওষুধের মেয়াদ 2 বছর 3 বছর থাকে, অন্তত 1 বছর মেয়াদ থাকতে হবে। তো এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি একটা জিনিস চেক করে নিব কিনা, এইটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, এখন খুব সতর্কভাবে নেই। তো এখানে বলা হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, মানে ব্যক্তি হিসাবে আপনি এমন ভুল করেছেন যেটার জন্য আদালত আপনাকে হেল্প করতে পারবে না। তো বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে জেনেও চুক্তিবদ্ধ হলে, মানে একটা সম্পত্তি আপনার ওখানে খুব নয়েজ হচ্ছে, একটু জি, আশেপাশে খুব। নয়েজ ফ্রি থাকার চেষ্টা করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আপনি মনে করেন যে একটা জমি কিনবেন, সেই জমিটা আপনি দেখে শুনে কিনবেন কিনা, জমিটা নিষ্কণ্টক কিনা, যার থেকে কিনছেন তারই জমি কিনা, সে মাঝখানে কারো কাছে সেটা বন্ধক দিছে কিনা বা সেটা বন্দোবস্ত করে রাখছে কিনা, মানে কোনো ঘাপলা বা ঝামেলা আছে কিনা, এটা তো আপনাকে দেখে নিতে হবে। যেহেতু আপনি দেখে নেননি, বন্দোবস্ত হয়ে আছে জেনেও আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, এখন যার কাছে বন্দোবস্ত করা আছে, আপনি কিনছেন রহিমের কাছে, কিন্তু সেটা করিম বরাবর বন্দোবস্ত করা আছে, করিম সেটা দিবে না, তাহলে এই চুক্তিটা কার্যকর হবে না, মানে এই জমি আপনি পাবেন না। তবে টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন, টাকা ফেরত পাবেন, কারণ আপনি দেখে শুনে নেননি, এটা আপনার ব্যক্তিগত যোগ্যতার বিষয়, মানে এখানে ব্যক্তিগত আপনার ভুল। বুঝতে পারছেন বিষয়টা? জি, জি, এখানে আমি অবশ্য একটা জিনিস দেখলাম যে 21 ধারা বলা হয়েছে যে এখানে প্রথম 7-এর যে অপশনটা, সেটা 21 ধারার আহ, আমাদের উপধারার সঙ্গে মিলে যাচ্ছে, উপধারার সঙ্গে মিশে। সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা নয়, সেটা হচ্ছে হয়তো অন্য ধরনের কিছু বিষয়, এই জন্য হয়তো এখানে এই উত্তরটা হয়নি। হ্যাঁ, এখানে 21 ধারায় 8টি ক্ষেত্রে চুক্তি প্রবলের প্রতিকার পাওয়া যাবে না, কিন্তু এখানে স্পষ্টভাবে ব্যক্তিগত প্রতিবন্ধকতা শব্দটা ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে পার্সোনাল বার, পার্সোনাল বার টু গেট স্পেসিফিক পারফরমেন্স। তো এটা 24 ধারার বিষয়বস্তু। 24 ধারা কিন্তু 21 ধারার বাইরে কিছু না, 21 ধারারই মতোই, 21 ধারারই ভেতরের একটা অংশই বলা যায়। তার মানে 21-এরই একটা এক্সটেনশন বলতে পারি 24 ধারা। বুঝতে পেরেছেন বিষয়টা? তাই আপনার মনে হচ্ছে 24-এও তো জিম্মার কথাটা আছে, 21-এও তো আছে। 21-এ আছে, হ্যাঁ, জিম্মা হলে এটা অবশ্যই প্রতিকার পাবে না, কিন্তু সেটা ব্যক্তিগত প্রতিবন্ধকতা না, সেটা ভিন্ন বিষয়। আর ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা পার্সোনাল বার যদি উল্লেখ থাকে, অবশ্যই 24 ধারায় এইটা হবে। 24 ধারাটা পড়লে আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন। এবার ক্লিয়ার হলো বিষয়টা? জি, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করছি ক্লাস টেস্ট 13-র সলিউশন। প্রথমে আছে এসআর অ্যাক্ট এর ক্ষেত্রে কোনটি সঠিক, মানে পুরো এসআর অ্যাক্ট নিয়ে এবার। এটা এসআর অ্যাক্টের কিন্তু সম্পূর্ণের উপরে 40 নম্বরের একটি প্রশ্ন, 35 মিনিট দিয়েছিলাম। এসআর অ্যাক্টের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা হচ্ছে অধ্যায় 10টি ও ধারা 57টি, এটা সঠিক। মানে দুইটা তথ্য আপনাকে জানতে হবে, এখানে অধ্যায়ও জানতে হবে কয়টি এবং ধারাও কয়টি জানতে হবে, দুইটা তথ্যের সমন্বয়ে কিন্তু অপশন সাজানো হয়েছে। অর্থাৎ একের মধ্যে দুইটা বিষয় না জানলে কিন্তু এটা উত্তর করা সম্ভব না। এ ধরনের প্রশ্ন আসলে অবশ্যই দুইটা সঠিক জেনেই উত্তর করবেন, না হলে স্কিপ করবেন, অ্যাভয়েড করবেন। এল জাজ ইন পার্সোনাম, মানে জাজমেন্ট ইন পার্সোনামকে সংক্ষেপে এ জাজ ইন পার্সোনাম, এটার
অর্থ হচ্ছে মিনস এ রাইট এগেইনস্ট এ স্পেসিফিক পার্সন, মানে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিকারকেই বলা হয় জাজ ইন পার্সোনাম। এটা বেসিক থেকে আসছে। ভয়েড কন্ট্রাক্ট মূলত এমন কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। মানে আইনে এই কন্ট্রাক্ট নিয়ে মামলা করলে কখনো কি করা যাবে না, বলবৎ করা যাবে না। ভয়েড। হ্যাঁ শিবলি ভাই। যে এখানে এটা উত্তর হচ্ছে খ, এমন চুক্তি যা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। এটা অবৈধ প্রকৃতির চুক্তি, এটা হবে না কেন? এটা অবৈধ প্রকৃতির চুক্তি হিসাবে এটা তো সঠিক। এখানে অবৈধ প্রকৃতির যে চুক্তি, ঠিক আছে, অবৈধ, এখানে অবৈধ প্রকৃতির চুক্তি যেটা, সেটাও একটা ভয়েড প্রকৃতির চুক্তি, ঠিক আছে। কিন্তু যে চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য না, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে সর্বোচ্চ সঠিক উত্তর হবে খ। অবৈধ প্রকৃতির যেটা চুক্তি, এটা নিয়ে আদালতে আপনি মামলায় করতে পারবেন না। মামলা করলে সেটা তো বলবৎ হবে না, এবং সেটা নিয়ে উল্টো যে বাদী, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে অপরপক্ষ, জালিয়াতির মামলা করতে পারে। আর যেটা ভয়েড, মানে যেটা শুরুতেও ভয়েড হতে পারে বা এক সময় সেটা ভয়েড করে দেওয়া হতে পারে, তো এই কারণে সেটা আইন দ্বারা বলবৎযোগ্য নাই। আর অন্যভাবে যদি বলতে চাই, তাহলে কিন্তু ভয়েড চুক্তির সংজ্ঞা দেখতে গেলে যেটা আইন দ্বারা বলবৎযোগ্য নয় সেটাই ভয়েড চুক্তি, এটা আইনেই বলা আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি, চুক্তি আইনের সংজ্ঞা অনুযায়ী। আচ্ছা, তো এখানে সংজ্ঞার সাথে খ ধারাটা মিলে, এই কারণে খ ধারাকে উত্তর করতে হবে। এখন যদি ক খ উভয় সঠিক এরকম অপশন যদি থাকতো তাহলে সেটা উত্তর হতো। যেহেতু নাই, তো দুইটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব যখন তৈরি হবে, যখন যেটা বেশি সঠিক যুক্তিযুক্ত হবে সেটাই সঠিক হবে। আপনার কথা মতে কও সঠিক, এখানে আমিও মেনে নিচ্ছি কও সঠিক হতে পারে। কিন্তু যেহেতু ক উত্তর করার এখানে ঘয়ে যদি দিতাম ক ও খ উভয়, তাহলে ঘ উত্তর হতো। কিন্তু যেহেতু দেওয়া নাই, এখানে খ কে উত্তর করতে হবে, কারণ এটা আইনের সাথে যায়, তাই বেয়ার অ্যাক্টের সাথে ম্যাচ করে। এসআর অ্যাক্টের ক্ষেত্রে কোনটি সঠিক? আবারও জানি এসআর অ্যাক্ট কিন্তু সিভিল ক্ষেত্রে এটি একটি সাবস্ট্যান্টিভ ল, অর্থাৎ মূল আইন বা মৌলিক আইন বা তত্ত্বগত আইন, যেটাই বলি না কেন। তো এরপরে পাঁচ পড়ার দরকার নেই, এগুলো জানেন। ছয় পড়ি। কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় না? নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখতে, এটা নিয়ে আলোচনা হয়েছিল। ফৌজদারি কার্যধারা স্থগিত রাখতে, আর বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলে, অর্থাৎ লুকাস স্ট্যান্ডি না থাকলে, এই সবগুলো সঠিক। সম্ভবত এটা ক্লাস টেস্ট 11তেও ছিল প্রশ্নটা, সেটা রিপিট হয়েছে। ক্যাভিয়েট এমটর, ক্যাভিয়েট এমটর, এটা হচ্ছে পারচেসার বি অ্যাওয়্যার, ক্রেতা সাবধান নীতি। ক্রেতা সাবধান নীতি ইংলিশে পারচেসার বি অ্যাওয়্যার, বি, আর ল্যাটিন টার্মে ক্যাভিয়েট এমটর বলা হয়। তো এটাকে বেসিক থেকে প্রশ্নটা করেছি, যেহেতু এটা চুক্তি আইন থেকে প্রশ্নটা আসছে, আর চুক্তির সাথে এসআর অ্যাক্টের অনেকটা মিল আছে, এই কারণেই এই ধরনের টার্ম দিয়ে দিতে পারে যদি আউট অফ সিলেবাস প্রশ্ন আসে। যদি বলেন যে বেয়ার অ্যাক্টের কোথাও কি আছে এটা, তাহলে উত্তর হচ্ছে বেয়ার অ্যাক্টের কোথাও নাই। কিন্তু যেহেতু চুক্তি আইনের সাথে কিছুটা রিলেট আছে, তাই ল্যাটিন টার্ম তুলে দিয়ে কিন্তু উত্তর মানে প্রশ্ন করতে পারে আমার মনে হয়েছে। তাই এটা আমার জানা ছিল বলে এটা নিয়ে আমি প্রশ্ন করেছি। আপনাদের জানা হলো, প্রশ্ন না আসলেও আপনার জানা হলো বিষয়টা, যেটা ভবিষ্যতে কোর্টে ব্যবহার করতে পারবেন। আর যদি এটা কখনো প্রশ্ন চলে আসে, তাহলে তো আপনি আগে থেকে জেনে থাকলেন, সতর্ক থাকলেন। এরপরে চলে যাব 10 নম্বর প্রশ্ন। মাঝখানের প্রশ্নগুলো কমন। টেম্পোরারি ইনজাংশন ক্যান বি গ্র্যান্টেড, তাহলে টেম্পোরারি ইনজাংশন যেটা মানে অস্থায়ী নিষেধাজ্ঞা, এইটা আমরা 53 ধারায় দেখেছি এক্স পার্টে, মানে একতরফা দেওয়া যায়। অপর পক্ষকে নোটিশ না দিয়ে জাস্ট খুব ইমার্জেন্সি দিতেই হবে, একতরফা শুনানি করেই টেম্পোরারি ইনজাংশন দেওয়া যেতে পারে। তাহলে ক্যান বি গ্র্যান্টেড এক্স পার্টি, খ উত্তর হবে 53 ধারায় আছে। আর পারপেচুয়াল ইনজাংশন মানে স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ক্যান বি গ্র্যান্টেড
এটা কখন দেওয়া যাবে? এইটা হচ্ছে হিয়ারিং বোথ পার্টিস। এটা কখনো এক্সপার্টে সম্ভব না। এটা সবসময় কি, বোথ পার্টি, উভয় পক্ষকে শুনানির সুযোগ দেওয়ার পরেই গ্র্যান্ট করা যাবে বা মঞ্জুর করা যাবে। তো এইটা ইংলিশ টার্ম ইউজ করে, মানে ইংরেজি সেন্টেন্স ইউজ করে করেছি, বাংলা আপনারা জানেন, বুঝে বুঝে একটু উত্তর করলে এটা পারা সম্ভব। কোন ক্ষেত্রে দলিল সংশোধন করা যাবে? দলিল সংশোধন করা যাবে 31 ধারায় যেটা আছে, যে দ্বিপাক্ষিক ভুল, একপাক্ষিক ভুল, কোনো একটা পক্ষ যদি ভুল করে সেক্ষেত্রে কিন্তু সংশোধন করা যাবে না, কারণ অপর পক্ষ সেটা মেনে নিবে না। যদি ভুল দুইজনারই হয় তাহলে দুইজনের সেটা সংশোধন করে নিতে পারবে, কারণ আপনারও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে, দুই পক্ষ এইভাবে তখন মিউচুয়াল করে ফেলবে। আর এখানে লেখা আছে দ্বিপাক্ষিক সঠতা। সঠতা বলতে প্রতারণা, দুই দুই পক্ষ কিন্তু প্রতারণা করতে পারে না, যে কোনো এক পক্ষ প্রতারণা করে। আর সবগুলো সঠিক তো হওয়া সম্ভব না, কারণ একাধিক উত্তর এখানে নেই। উত্তর আছে খ, দ্বিপাক্ষিক ভুল মানে দুইজনারই ভুল হয়েছে। কোন ক্ষেত্রে চুক্তি রদ করা যাবে? চুক্তি রদ করা যাবে বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে, যে চুক্তি বাদী কর্তৃক সমপনীয়, মানে বাদী যেটা সম্পূর্ণ মানে স্টপ করতে পারবে, বা সরল বিশ্বাসে তৃতীয় পক্ষ কর্তৃক বিষয়বস্তু গৃহীত হয়েছে এমন চুক্তি, অর্থাৎ এমন একটা চুক্তি হয়েছে যে তৃতীয় পক্ষ এর মধ্যে প্রবেশ করে সে নিয়ে নিয়েছে বিষয়বস্তুটা। সেক্ষেত্রে এই চুক্তিটা যে কোনো একটা পক্ষ, প্রথম বা দ্বিতীয় পক্ষ কি করতে পারে, যেহেতু তৃতীয় পক্ষ নিয়ে নিয়েছে বিষয়বস্তু, তাই এটা রদ করে দিতে পারে। তাই এটার উত্তর হবে সবগুলো সঠিক। এটা আমরা যদি 35 ধারায় পড়তে যাই, 35 ধারায় হুবহু এই তিনটা পয়েন্ট আমার নোটের মধ্যে আছে, যেটা আমার নোট যাদের কালেকশনে আছে আপনারা সেটা বুঝতে পারছেন আশা করি। এরপরে যেটা পড়বো 15 পড়বো, 14 হুবহু 38 ধারার ইংলিশ পার্টটা নোট থেকে তুলে দিয়েছি, অতএব এটা পারবেন। 15 পড়বে ইকুইটি এর বিপরীত শব্দ কি? ইকুইটি মানে ন্যায় বিচার করা। তার ইকুইটি এর এখানে বিপরীত শব্দ একটি মাত্র আছে, আর সমার্থক শব্দ আছে তিনটি। তাহলে সমার্থক শব্দ আছে তিনটি, কি? ফেয়ার, ফেয়ার মানেও ন্যায় বিচার করা, জাস্টিস মানেও ন্যায় বিচার করা, ইম্পার ইম্পার্শিয়াল মানেও ন্যায় বিচার করা। তাহলে ইকুইটির বিপরীত হচ্ছে, এখানে একটাই উত্তর হচ্ছে ইকুইটির বিপরীত, সেটা হচ্ছে বায়াস। বায়াস হচ্ছে ইকুইটির বিপরীত। বায়াস হয়ে যাওয়া মানে পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া, বা পার্শিয়ালিটি করা। তো পার্শিয়ালিটি মানেও, বায়াস আর পার্শিয়ালিটি একই কথা, এখানে কিন্তু ইম্পার্শিয়াল, ইম্পার্শিয়াল মানে আবার এই পার্শিয়ালের বিপরীত শব্দ হয়ে গেল, তার মানে এটা ইকুইটি হয়ে গেল। তাহলে এখানে উত্তর হবে বায়াস। এটা একটা বেসিক প্রশ্ন। এটা কেন দিয়েছি? কারণ ইকুইটিটা এসআর অ্যাক্টের সাথে যাচ্ছে, তাই বায়াসটাও আপনাদের মনে রাখাটা জরুরি। এই প্রশ্নটা যদি আসে ইকুইটি এর সমর্থক শব্দ কোনটি, তখন উত্তর হবে এই ফেয়ার, জাস্টিস, ইম্পার্শিয়াল। এটা ক খ গ এ চলে যাবে এবং ঘয়ে আসবে সবগুলো, উত্তর তখন হবে সবগুলো, কারণ তিনটাই হচ্ছে ইকুইটি এর সমর্থক শব্দ। এরপরে যেটা পড়বো 17 নম্বর, একটি বিক্রয় দলিলে 10 জন দাতার সহি রয়েছে। সহি বলতে স্বাক্ষর বা সিগনেচার, যার মধ্যে একজনের সহি জাল। 10 জনের মধ্যে যদি একজনের জাল হয় তাহলে নিশ্চয়ই 9 জনের সঠিক আছে। এই ক্ষেত্রে উপযুক্ত প্রতিকার কোনটি? কি করা যেতে পারে? দলিলটা কি বাদ করে দিতে হবে? এখানে হচ্ছে আংশিক বিলুপ্তি ও আংশিকভাবে বহাল, মানে যে একজনের সইটা জাল তার অংশটুকু এখান থেকে বাদ যাবে, তার মানে ততটুকু বিলুপ্তি হয়ে যাবে, এবং 9 জন যে স্বাক্ষর সঠিকভাবে করেছে এই 9 জনের যে যতটুকু অংশ, এই 9 জনেরটা কি হবে? বহাল থাকবে। মনে করেন 10 জনের একটা জমি, প্রত্যেকে 1 কাঠা করে পায়। 10 কাঠা জমি একজন কিনছে, কিনতে যে দেখছে যে একজন সই করেনি, তার সইটা অন্য কেউ করে দিয়েছে জাল করে, তাহলে নিশ্চয়ই 10 কাঠা পাবে না, 9 কাঠা পাবে। এবং যে সই করেনি সে যদি দিতে রাজি না হয় তারটা থেকে যাবে, অর্থাৎ তার অংশের যে জাল সেটা প্রমাণ হয়ে গেলে ততটুকু বিলুপ্ত হয়ে যাবে। তো দলিল থেকে ওই অংশটুকু বিলুপ্ত ঘোষণা করা হবে ডিক্রির মাধ্যমে। আর বাকি অংশটুকু কি হবে? 9 জনের অংশ 9 কাঠা বহাল থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা 40 ধারার মধ্যে আছে, যে আংশিক রদ, আংশিক বিলুপ্তি এবং আংশিক বহাল রাখার বিষয়টি।
এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে 22। মাঝখানের গুলো কমন প্রশ্ন, মানে বোঝানোর কিছু নেই। যেহেতু মেয়াদ ভিত্তিক ব্যক্তিগত যোগ্যতা সংক্রান্ত কোনো চুক্তি প্রবল করা যায় না, সেহেতু তার বিকল্প প্রতিকার হিসাবে, দেখেন প্রশ্নটা এখানে শেষে হাইফেন দেওয়া আছে মানে শূন্যস্থান পূরণ করার মতন। যেহেতু মেয়াদ ভিত্তিক ব্যক্তিগত যোগ্যতা সংক্রান্ত কোনো চুক্তি প্রবল করা যায় না, সেহেতু তার বিকল্প প্রতিকার হিসাবে কি করা যেতে পারে? নেতিবাচক চুক্তি পালনে বাধ্য করা যেতে পারে। এখানে মেয়াদ ভিত্তিক দ্বারা বুঝিয়েছি এটা 57 ধারা। অর্থাৎ কেউ 6 মাসের জন্য, 1 বছরের জন্য গান করার জন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হলো, বা কোনো কাজ করার জন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হলো, যেটা ব্যক্তিগত যোগ্যতা নির্ভর করবে। তো 57 ধারাটাকে এখানে আমার জ্ঞান থেকে আমি তুলে ধরেছি। এইটা কিন্তু নতুন প্রশ্ন কোথাও নেই, এটা আমার নিজের একটি প্রশ্ন। তো এটা 57 ধারায় যে মেয়াদ ভিত্তিক শব্দটা থাকতে হবে এবং ব্যক্তিগত যোগ্যতা, এই দুইটা পয়েন্ট যদি থাকে তাহলে সেটা অবশ্যই নেতিবাচক চুক্তি পালনে বাধ্য করা যাবে, ইতিবাচক চুক্তি পালনে বাধ্য করা যাবে না। কারণ গান করার কথা ছিল আমার জায়গায়, আমি তাকে গান গাইতে বাধ্য করতে পারবো না, কিন্তু আমার জায়গায় না গিয়ে অন্য কারো কাছে যেন গান গাইতে না পারে সেটা করতে পারবো, যেটাই 57 ধারার বক্তব্য। 57 ধারায় 7টা কি মানে 5টা কি 6টার মতন উদাহরণ আছে, আমার নোটে হয়তো বা সবগুলো নেই। বিআর একটে আছে, দয়া করে বিআর এক থেকে 57 ধারার সবগুলো উদাহরণ ইংরেজিতে এবং বাংলাতে পড়ে রাখবেন। আমি ধারণা করছি 57 ধারা থেকে হয়তোবা আপনাদের প্রশ্ন আসতে পারে। রিটেনে কিন্তু 57 ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার। এরপরে যে প্রশ্নটি পড়বো, আচ্ছা এই 22 নম্বর প্রশ্ন কারো যদি বুঝতে সমস্যা হয় এই মুহূর্তে লাইনে এসে প্রশ্ন করবেন। এটা কিন্তু একটু জটিল আছে, এটা 57 ধারা ধরতে পারাটা কিন্তু একটু জটিল। 57 ধারা যদি ধরতে পারেন তাহলে এটা বুঝতে পারবেন। যেমন চুক্তি রদ করা যেতে পারে, এখানে রদের কোনো বিষয় না। চুক্তিটি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। তো এটাও কিন্তু বিষয় না, মূল বিষয় হচ্ছে আমার কাছে গান গাচ্ছেন, আমি অন্য কারোর কাছে গান গাইতে দিব না। মানে নেতিবাচক, মানে নেগেটিভ এগ্রিমেন্ট যেটাকে বলা হচ্ছে 57 ধারারই এটা বিষয়বস্তু। তা মেয়াদ ভিত্তিক এবং ব্যক্তিগত যোগ্যতা দুইটা থাকতে হবে। মেয়াদ কেন আসছে? ওই যে নির্দিষ্ট সময়ের জন্য, 6 মাস, 1 বছর বা 2 বছর বা 5 বছর। অনেক সিনেমার নায়ক বা নায়িকা কিন্তু একটা প্রযোজনা সংস্থার সাথে কিন্তু কন্ট্রাক্ট করে। বাংলাদেশের ইতিহাসে এরকম আছে, জাজ মাল্টিমিডিয়া, ওনারা কিন্তু নায়িকাদের সাথে কন্ট্রাক্ট করে 5 বছরের মধ্যে শুধু আমারই সিনেমা করবেন, অন্য কোনো প্রডিউসারের কাছে যে আপনি সিনেমা করতে পারবেন না, এইভাবে কিন্তু চুক্তিবদ্ধ করে নেয়। এটা করার লাভটা কি? একটা উঠতি বয়সী, উঠতি বয়সী বলতে মানে নতুন একজন হিরো বা হিরোইন, তার সাথে চুক্তি করলে তার পারিশ্রমিকটা কম হয়। যখন সে কয়েকটা সিনেমা করার পর একটু হিট করে সিনেমাগুলো, তখন তার পারিশ্রমিক বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার আগেই তাকে কি করে নেওয়া, হাত পেতে চুক্তিবদ্ধ করে নেওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। আবার কোনো ব্যাংকে চাকরি করতে যাবেন, কোনো এনজিওতে চাকরি করতে যাবেন, আপনাকে বন্ড সই করতে হবে। 3 বছর 5 বছর আপনি চাকরি ছাড়তে পারবেন না, কারণ এর থেকে বেস্ট অফার যদি পান আপনি চলে যাবেন, অথবা কষ্ট সহ্য করতে না পারে চলে যাবেন। তো যেন যেতে না পারেন তাই তারা বন্ড সই করে নেয়। যেখানে বন্ড সই বুঝবেন চাকরি কষ্টকর, এর থেকে বেটার অপশন আপনার লাইফে আসতে পারে, আপনি চলে যেতে পারেন, তাই বন্ড সই করে নেয়। তো বন্ড সই করলেও, সেই বন্ড সই করেও কোনো খুব একটা কারণ বন্ড সই করাটাই অনেকটা অবৈধ মতো, তবুও সেগুলো চালু আছে। কেউ চাইলে সেই বন্ড ভেঙেও চলে আসতে পারে, কিন্তু কিছুটা কি দিতে হয়, ডোনেশন দিতে হয়, মানে কিছু ক্ষতিপূরণ দিতে হয় কোম্পানিকে। আপনার বেতনের কোনো অংশ কেটে রেখে দেয়, 2 মাসের বা 4 মাসের বেতন দিল না, ওইটাই তাদের কোম্পানির লাভ হয়ে গেল। 22-এর পরে পড়বো 26, মাঝখানের গুলো কমন প্রশ্ন। সান্ত্বনামূলক ক্ষতিপূরণ প্রদান করা আদালতের জন্য কি? আদালতের জন্য ইচ্ছা হলে দিল, না হলে না, বিবেচনামূলক ক্ষমতা। 22 ধারায় স্পষ্ট বলা আছে বিবেচনামূলক ক্ষমতা বলে, ডিসক্রিশনারি পাওয়ার। 26-এর পরে 28 পড়বো। এখানে 27-এ গমের যে বিষয়টা, এটা কমন প্রশ্ন, মানে বিগত সালের প্রশ্ন। এটা বুঝতে পারছেন, গম দিল না, আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। আর 28 নম্বর প্রশ্ন যেটা
ক্লাস টেস্ট 12-তে আমি বললাম যে এই ধরনের 8টি প্রশ্ন আছে, তো এটা এখানে আছে। 1 জুলাই 2004, তাহলে 2004 সালে 21 এই ধারাটা জন্ম হয়, আর 2005 সালের 1 জুলাই কিন্তু কার্যকর হয়। তার মানে এই তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে টাকা জমা দেওয়ার প্রয়োজন ছিল। এখানে কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? কারণ আইনই তো তৈরি হয়নি। 21 আইন তৈরি হওয়ার পরে বলা হচ্ছে আপনাকে অবশিষ্ট মূল্য দিতে হবে। কেন অবশিষ্ট মূল্য দিতে হবে? আপনার সামর্থ্য আছে কিনা সেটা দেখতে চাই। আগে আইনটা ছিল না, সামর্থ্য দেখতো না আদালত। তার মানে একটা জমি কিনবে বা একটা বাড়ি কেনার জন্য বাদী মামলা করছে, অতএব ডিক্রি পেলে নিশ্চয়ই তার টাকা আছে নেওয়ার মতন, এটা ভেবেই আগে হতো। কিন্তু পরে এরকম সমস্যা দেখা দিল আদালতে, যে ডিক্রি পেলেও কিন্তু টাকা নাই নেওয়ার মতন, সময় চাচ্ছে যে আমাকে 6 মাস সময় দেন, আমার টাকা ম্যানেজ হচ্ছে না এই মুহূর্তে। তো এটা যেন না হয়। তার মানে টাকা আপনার সামর্থ্য আছে কিনা, যদি সামর্থ্য থাকে এখন টাকা জমা দেন, যদি ডিক্রি পান এই টাকাটা চলে যাবে বিবাদীর কাছে, আর এ জমি বা বাড়ি আপনি পাবেন। তো এই আইনটা তৈরি হওয়ার আগে কিন্তু এই বিনিময় মূল্য বা কম, যেটাকে বলা হচ্ছে কনসিডারেশন কনসিডারেশন প্রাইসটা দেওয়ার দরকার হতো না। এই আইনটা তৈরি হওয়ার পরে কিন্তু দেওয়ার নিয়মটা তৈরি হয়েছে। তো এখানে তারিখের কারণে একই প্রশ্ন, এর আগের উত্তর ছিল অবশিষ্ট মূল্য, আর এখন উত্তর হচ্ছে যে কোনো মূল্যই দেওয়া দরকার নাই, অপ্রয়োজনীয়। তাহলে মনে রাখতে হবে দুইটা অপশন, এবং মনে রাখতে হবে তারিখটা 1 জুলাই 2005-এর আগে হলে অপ্রয়োজনীয়, দেওয়া দরকার নাই, আর পরে হলে অবশিষ্ট মূল্য দিতে হবে। এটা যেন ভুল না হয়। এরপরে যেটা পড়বো 29, কোনো ঘোষণা কাদের জন্য বাধ্যকর। ঘোষণা বলতে কিন্তু 42 ধারাকে টার্গেট করা হয়েছে এখানে। 42 ধারায় যে ঘোষণামূলক মোকদ্দমা, সেটাকে বোঝানো হয়েছে। তো 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, এবং 43 ধারায় ইফেক্ট অফ ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমার যে প্রভাব বা কার্যকারিতা, সেটা বিষয়ে 43 ধারায় বলা হয়েছে। তো এটা কিন্তু 43 ধারারই একটি প্রশ্ন। মোকদ্দমার পক্ষগণের সাথে দাবিরত ব্যক্তি, কোনো পক্ষ জিম্মেদার হলে বেঁচে থাকলে যাদের জন্য তিনি জিম্মেদার হতেন, তাহলে এই সবগুলোই কিন্তু উত্তর, অর্থাৎ সবার জন্যই ঘোষণা কার্যকর হবে। একটা যদি ডিক্রি নেওয়া হয়, ডিক্লারেশন শুট করে ডিক্লারেশন ডিক্রি পাওয়া হয়, বা বিজ্ঞাপনী মামলাও বলা হয় এটাকে, ডিক্রি পেলে এটা কিন্তু সবার জন্য, এই উল্লেখিত তিনজন ক খ গ ঘ সবার জন্যই প্রযোজ্য হবে। 43 ধারা হুবহু আছে এগুলো। তো এটা একটু নতুন প্রশ্ন, তাই একটু আপনাদের বলে দিলাম। শুধু ঘোষণা থাকলেও বুঝতে হবে 42 ধারার ঘোষণামূলক মোকদ্দমার কথাই বলা হচ্ছে। ইংলিশে ডিক্লারেশন শব্দটা ইউজ করতে পারে প্রশ্ন করার সময়, আর বাংলা করলে ঘোষণা। এরপরে 30 নম্বর প্রশ্নটি পড়ি। ট্রাস্ট ইনক্লুডস এভরি স্পেসিস অফ ড্যাশ ফিডুশিয়ারি ওনারশিপ। এখানে 3 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে, এক্সপ্রেস, ইমপ্লাইড অর কনস্ট্রাকটিভ। আপনারা তিন ধারায় ট্রাস্টের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা যদি দেখেন ইংলিশ পার্ট, হুবহু এই লাইনগুলো পেয়ে যাবেন। ট্রাস্ট ইনক্লুডস এভরি স্পেসিস অফ এক্সপ্রেসড, ইমপ্লাইড অর কনস্ট্রাকটিভ ফিডুশিয়ারি ওনারশিপ, এই কথাটা লেখা আছে। তাহলে আপনাদের একটু ইংলিশ পার্টটাকে মূল বই থেকে বা বেয়ার অ্যাক্ট থেকে একটু দেখে নিতে হবে। যদি বেয়ার অ্যাক্ট কালেকশনে না থাকে, উপায় কি? ওয়েবসাইটে আছে, বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে আছে। জাস্ট কোনো ব্রাউজারে গিয়ে, কম্পিউটারে বা মোবাইল ফোনের গুগলে গিয়ে সার্চ দেন এসআর অ্যাক্ট, চলে আসবে। ওই 3 ধারা দেখলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ পুরো বেয়ার অ্যাক্ট অরিজিনাল, কোনো নির্ভুল বেয়ার অ্যাক্ট আপনি পেয়ে যাচ্ছেন কোথায়? ওয়েবসাইটে। বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা আইনই আপনি পেয়ে যাবেন কোথায়? গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল, এটা কিন্তু 7 ধারার বক্তব্য। এটা কমন প্রশ্ন। ইংলিশটা তুলে দিয়েছি,
এর বাংলা হচ্ছে কোন ক্ষেত্রে দণ্ডমূলক প্রতিকার পাওয়া যাবে না। তো দণ্ড দেওয়া কার কাজ? দণ্ড দেওয়া হচ্ছে ফৌজদারি আদালতের কাজ। তো ফৌজদারি কোনো সুবিধা এসআর অ্যাক্টের মাধ্যমে সিভিল কোর্টে দেওয়া সম্ভব না। এরপরে 32, 32 এইটি আমার বানানো প্রশ্ন, নতুন প্রশ্ন পড়ে দিই। ক একটি পুকুরের মালিক, খ জোরপূর্বক পুকুরটি দখল করে নেয়। তাহলে ক মালিক জোর করে খ দখল করে নিচ্ছে। ক পুকুরটির দখল ফিরে পেতে আপনার নিকট এসে পরামর্শ চান। এখানে পরামর্শ চাওয়ার বিষয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউ এ, রিটেনে আসার সম্ভাবনা বেশি। তবে রিটেনের প্রশ্নও কিন্তু এমসিকিউ এভাবে প্রবেশ করিয়ে দিতে পারে। রিটেনের যে প্রবলেমেটিক প্রশ্ন আছে সে প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এ দিয়ে দিতে পারে। বিগত সালের যে প্রবলেমেটিক প্রশ্ন ছোট ছোট এমসিকিউ কিন্তু চলে আসতে পারে, অতএব একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো আপনি লক্ষ্য করেন যেখানে আপনি বলতে আপনাকে অ্যাডভোকেট হিসাবে কিন্তু ধরে নিচ্ছে প্রশ্নকর্তা। আপনি পরীক্ষার্থী মানে আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, অ্যাডভোকেট হওয়ার পরে সমস্যা যদি আপনার কাছে আসে আপনি কি সমাধান দেবেন সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অদ্য হতে প্রায় 1 বছর পূর্বে খ জোরপূর্বক পুকুরটি দখল করে নিয়েছিল। তাহলে এখানে 1 বছর পূর্বে, এটার দ্বারা কি বোঝালাম? তার মানে আপনি 9 ধারায় আর মামলা করতে পারবেন না। 9 ধারায় মামলা কেন করতে পারবেন না? কারণ তামাদির মেয়াদ 6 মাস। 6 মাসের মধ্যে যদি ওই ক আসতো তাহলে কিন্তু 8 ধারায় মামলা করার দরকার হতো না, 9 ধারায় শুধু দখল উদ্ধারের মামলা করতে পারতাম। তাহলে এমতো অবস্থায় কি করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মোকদ্দমা করতে হবে। এখানে 42 ধারায় মোকদ্দমা করে কোনো কাজ হবে না, কারণ 8 ধারায় আপনাকে দখল ফেরত নিতে হবে। আর 42 ধারায় করলে তো আপনি দখল ফেরত পাবেন না, জাস্ট ঘোষণা। আর 9 ধারায় করা যাচ্ছে না কারণ তামাদি 1 বছর হয়ে গেছে, 6 মাসের মধ্যে হলে হতো। আর এখানে ঘয় আবার ক খ গ এর যে কোনো একটি, এখানে একটা ফাঁদ তৈরি করা হয়েছে অপশন দিয়ে। অনেকেই কিন্তু ঘ উত্তর করেছেন, যেটা ঘ হবে না, এটা হবে খ। এই ধরনের অপশন থাকলেই মানে যখনই ঘয়ে দেখবেন কোনোটি নয় বা সবগুলো বা ক খ এরকম দেখলে কিন্তু মানে দ্রুত ওইটা পূরণ করবেন না, চেক করবেন আসলেই ঘ উত্তর হবে কিনা, সবগুলো হবে কিনা। অতএব এই ধরনের সবগুলো বা কোনোটি নয় থাকলেই সেটা যে উত্তর হওয়ার সম্ভাবনা আছে সেটা ঠিক, কিন্তু সম্ভাবনা না হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি, কারণ এগুলো ফাঁদ তৈরি করতে পারে, টেকনিক্যাল প্রশ্ন এগুলো। এরপরে পড়বো 34, অস্থাবর সম্পত্তি। এখানে কি লেখা আছে? অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? এটা কিন্তু দেখেন 10 ধারার প্রশ্ন। এটা 8ও নয় 9ও নয়, 10 ধারায় প্রশ্ন। তো 10 ধারায় 3 বছর আছে। অনেকেই কিন্তু এটা করে দিয়েছেন কি 6 মাস, অনেকেই 12 বছর, কিন্তু এটা উত্তর হবে 3 বছর। এটা খুবই আনকমন প্রশ্ন। বিগত সালে অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো প্রশ্নই আসেনি, অর্থাৎ 10 এবং 11 ধারা অধরাই থেকে গেছে। তো আমি একটু 10 এবং 11 ধারাতে টাচ করার চেষ্টা করেছি, 10 ধারা থেকে প্রশ্নটা করেছি আমি। কোন চুক্তি আদালতের মাধ্যমে বলবৎ যোগ্য নয়? কোন চুক্তি আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না? সিনেমায় অভিনয়ের চুক্তি। কেন বলবৎ করা যায় না, কেউ বলতে পারবেন? সিনেমায় অভিনয়ের চুক্তি আদালতের মাধ্যমে বলবৎ বা বাস্তবায়ন করা যায় না কেন? শিবলি ভাই। যে এটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা এবং ব্যক্তিগত দক্ষতার হ্যাঁ, একটা বিষয়। ব্যক্তিগত যোগ্যতা। আমার ইচ্ছা করছে না, আমাকে কি জোর করে অভিনয় করানো যাবে? যাবে না। এই কারণেই এখানে যোগ্যতা বা দক্ষতার বিষয় আছে, তাই। ধন্যবাদ। তাহলে বুঝে উত্তর করতে হবে। আর অন্যগুলো রাস্তা নির্মাণের চুক্তি। রাস্তা নির্মাণের চুক্তি এটা তো করা যাবে, ব্যক্তিগত কোনো বিষয় না। পরিবহন চুক্তি, জমি বিক্রয়ের চুক্তি, এগুলো করা যায়। তাহলে উত্তর হবে খ। এরপরে যেটা পড়বো 37, 36 কমন প্রশ্ন। এর আগেও 36 প্রশ্নটা আমি দিয়েছিলাম এবং এইটা 25 ধারায় হুবহু আছে, সেন্টেন্স দেখলেই পাবেন। দলিল সংশোধন হতে পারে শুধুমাত্র, উত্তর হবে ডিক্রি দ্বারা, সম্পাদনকারীগণ দ্বারা, সত্যায়নকারী দ্বারা, পক্ষগণ দ্বারা। মনে করেন একটা দলিল তৈরি হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে, সেটা কি হয়েছে? রেজিস্ট্রেশনও করা হয়েছে বা অ্যাটাচড করা হয়েছে। তো যিনি অ্যাটাচকারী বা রেজিস্ট্রেশনকারী সাব রেজিস্ট্রার বা স্বয়ং রেজিস্ট্রারও কিন্তু সেটা সংশোধন করতে পারবে না।
তাহলে সংশোধন কে করতে পারবে? শুধুমাত্র আদালত। আর আদালত কি দ্বারা সেটা সংশোধন করবে? ডিক্রি দ্বারা। এই অপশন ঘ, এই ঘ এর পরিবর্তে আরেকটা অপশন থাকতে পারে কোর্ট বা আদালত বা বিচারক। কোর্ট, আদালত, বিচারক, জজ, এই ধরনের অপশন আসতে পারে। তো যেটা কোর্ট সেটাই আদালত, বা সেটাই জজ, বা সেটাই বিচারক, অথবা ডিক্রি দ্বারা। তাহলে মাল্টিপল অপশন এখানে কিন্তু থাকতে পারে। সবগুলোই সঠিক হবে। কোনগুলো? আদালত দ্বারা, বিচারক দ্বারা, জজ দ্বারা, বা ডিক্রি দ্বারা, একই কথা। বা আদালতের মাধ্যমে, যেইভাবে আসুক না কেন উত্তর সেটা হবে। তাহলে বুঝে করবেন। তাহলে অপশন পরিবর্তন করে দিলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি বুঝিয়ে দিলাম। দলিল সংশোধন হতে পারে আদালত দ্বারা, আর আদালতেই কিন্তু ডিক্রি দেয়। 38 পড়বো। ফর দ্য পারপোজ অফ রেকটিফাইং এ কন্ট্রাক্ট, রেকটিফাইং মানে সংশোধন করা, ইন রাইটিং the court must be satisfied that all the parties thereto intend to make an dash agreement। তাহলে সকল যে পার্টি তারা কি করতে চেয়েছিল? ইকুইটেবল অ্যান্ড কনসাইনসাস। কনসাইনসাস বলতে এখানে বিবেক থেকে যেটা আসছে এরকম। ন্যায় ইকুইটেবল এখানে ন্যায় বিচারের মানে দুই পক্ষ সঠিকভাবে আসছে এবং বিবেক বুদ্ধি দিয়ে করতে চাচ্ছে, এরকম কোনো কিছু। তাহলে এটাও কিন্তু 32 ধারার মধ্যে আছে হুবহু। আপনারা 32 ধারা ইংলিশ পার্টটা একটু দেখলে বুঝতে পারবেন যে ইকুইটেবল অ্যান্ড কনসাইনসাস, এই শব্দ দুইটা একটু মনে রাখবেন। এখানে অ্যান্ড হবে, ক্ষয় দেখেন আবার অর দেওয়া আছে, অর হবে না, দুইটাই উত্তর হবে, তাই এখানে অ্যান্ড হবে উত্তর। 39 ম্যান্ডেটরি ইনজাংশন এর আদেশ প্রদানের উদ্দেশ্য কি? ম্যান্ডেটরি ইনজাংশন বলতে বাধ্যতামূলক প্রতিকার। একজন একটা রাস্তা ঘিরে দিয়েছে, তো রাস্তা যে ঘিরে দিয়েছে ওয়াল দিয়ে, তো ওয়ালটা ভেঙে দিতে হবে। তাহলে এইটা ভাঙলে যার ক্ষতি হচ্ছিল, যারা বাধাগ্রস্ত হচ্ছিল, তাদের অধিকারটা রক্ষা হবে। তাহলে এইটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য ব্রিচ অফ অ্যান অব্লিগেশন। অব্লিগেশন মানে একজন ব্যক্তির একটা কিছু করতে হবে, সেটা সে করছে না, তাহলে তাকে আদালত আদেশ দিল, ম্যান্ডেটরি ইনজাংশন দিল যে এটা ভেঙে ফেলেন, আপনি রাস্তা কেন ঘিরেছেন। এটা হবে অব্লিগেশন। টু প্রিভেন্ট, এখানে প্রোটেক্ট শব্দটা আছে, তো মনে হচ্ছে প্রোটেক্ট আর প্রিভেন্ট একই জিনিস। হ্যাঁ একই জিনিস, ইংলিশ একই হতে পারে, কিন্তু আইনে কিন্তু টু প্রিভেন্ট শব্দটা আছে। প্রোটেক্ট শব্দটা কিন্তু আইনে নাই, আইনে আছে প্রিভেন্ট। এছাড়া একটা প্রিভেন্ট শব্দটা আছে, প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার বা প্রিভেন্টিভ যে স্টেপ, সেটাকে বলা হয় ইনজাংশন, কিন্তু একটা প্রিভেন্টিভ মেজারমেন্ট বা প্রিভেন্টিভ স্টেপ। তো এই কারণে প্রোটেকশন না বলে প্রিভেনশন বা প্রিভেন্টিভ বা প্রিভেন্ট, এই শব্দগুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাই খ হবে উত্তর। 55 ধারাটা একটু দেখলে বুঝতে পারবেন। এরপরে আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটা পড়বো, এই প্রশ্নের পরেই ক্লাস শেষ হবে। আপনারা ভাবতে থাকেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য রেডি হতে থাকেন। ক 5 বছরের জন্য কেরানি হিসেবে খ এর অফিসে দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হন। তাহলে এখানে কেরানি হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছেন এবং 5 বছরের কথা বলা আছে, তার মানে এটা একটা মেয়াদি, তার মানে এখানে একটা মেয়াদি বিষয় আছে এবং এখানে ব্যক্তিগত যোগ্যতা আছে। কেরানির চাকরি করা একটা ব্যক্তিগত যোগ্যতার বিষয় হচ্ছে। তাহলে মেয়াদ শেষ হবার পূর্বেই ক উক্ত দায়িত্ব হতে অব্যাহতি চান, এক্ষেত্রে চুক্তির তারিখ হতে 5 বছর পর্যন্ত ক কে কেরানি হিসেবে দায়িত্ব পালনে বাধ্য করার জন্য ক এর প্রতিকার কি হতে পারে? ওই যে নেগেটিভ এগ্রিমেন্ট, এটা করা যাবে। এটা হচ্ছে উত্তর গ, 57 ধারায় আছে। চুক্তি মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত খ এর অফিসে কেরানি হিসেবে দায়িত্ব পালনে বাধ্য করা না গেলেও, তার মানে আমি যেটা পাবো না অন্য অন্য কেউ হতে দিব না। সিনেমায় অনেক সময় ডায়লগ থাকে যে তুমি আমার না হলে অন্য কাউকেও হতে দেব না, বিষয়টি এরকম। আহ, যেন প্রতিদ্বন্দ্বী কোনো অফিসে কেরানি হিসেবে দায়িত্ব পালন করতে না পারে, তার নেতিবাচক নিষেধাজ্ঞার আদেশ। দেখেন হুবহু আরেকটা প্রশ্ন মানে আরেকটা আছে,
চুক্তির মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত খ এর অফিসে কেরানি হিসেবে দায়িত্ব পালনে বাধ্য করা না গেলেও যেন অন্য কোনো অফিসে, দেখেন খ এবং গ এর মধ্যে শুধু পার্থক্য প্রতিদ্বন্দ্বী মানে যার সাথে কন্ট্যাক্ট মানে কম্পিটিশন চলছে, অফিস পাশাপাশি অফিস আছে বা একই ধরনের অফিস তাদের সাথে কম্পিটিশন আছে, এই ধরনের একটা অফিসে যদি যাই তাহলে এই খ এর অফিসের ক্ষতি হবে, এই তার কোম্পানির ক্ষতি হবে। এই কারণে খ বলবে যে আমার যাদের সাথে কি আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা চলছে, তাদের অফিসে আপনি করতে পারবেন না, পারলে অন্য কোথাও যে করেন, দূরে যান। এ কারণে অন্য কোনো অফিসে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, যদিও এটাও সঠিকের মতোই মনে হচ্ছে। এটা গ হবে উত্তর। এটা বুঝে বুঝে উত্তর করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো প্রশ্ন থাকে এই ক্লাস টেস্ট 13 থেকে, তাহলে এখনই হাত উত্তোলন করে প্রশ্ন করেন। আর প্রশ্ন না থাকলে লাইন কেটে যাবে, আর লাইনে আসবো না। আর তাছাড়াও আপনারা মেসেজ করেও প্রশ্নের উত্তর নিতে পারেন।